বাবার বাড়ি থেকে ফিরে আসার পর দিনই এমন একটা সংবাদ পাবো কখনোই আশাই করিনি। আসলে এতটা মর্মাহত হয়ে গিয়েছিলাম যে মনে হয়েছিল আশাটাই ভুল হয়েছে। যদি না আসতাম তাহলে হয়তো বা আমি নিজের চোখে একটু দেখে আসতে পারতাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। লং জার্নি করে আসার পর এমনিতেই শরীর একটু একটু ক্লান্ত থাকে, দুর্বল থাকে, অসুস্থ হয়ে যায়। তার উপরে আবার দেখা যায় আসার পরে সংসারে যে অবস্থা থাকে সেগুলো কাটিয়ে উঠতে উঠতে অনেকটাই সময় লেগে যায়। তো এই জন্য তেমন কোনো ভিডিও করা হয় না, কারণ দেখা যায় সংসারে গোছাতে গোছাতে সময়গুলো পার হয়ে যায়, ভিডিও করার আর সময় হয় না। তো আমি আসার পর দিনই যে সংবাদটা পেলাম সেটা আসলে এতটাই মর্মাহত যে খুবই কষ্ট পেয়েছি। সেটা হচ্ছে আপনাদেরকে অনেকটাই অনেক সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমাদের দুটা চাচাতো বোন আছে, মানহা মাসবি। ওদের একটা চাচাতো ভাই আছে ওমর, ওদের থেকে 6 মাসের ছোট। তো আমার আব্বা আম্মা যেহেতু একা, আমরা দুই বোন, ও শ্বশুরবাড়িতে, আমি আমার শ্বশুরবাড়িতে। তো মা বাবা সবসময় একা থাকে। তো ওরা দু তিনজন আমার আব্বা আম্মার কাছে সারাক্ষণই থাকে। আমার মাকে তো আম্মা আর আব্বাকে জ্যাঠা জ্যাঠা বলে ওই তিনজন সারাক্ষণ আমার আব্বার পিছে থাকে। 3 বেলা খাওয়ানো থেকে শুরু করে সব কিছু আমার আব্বার কাছে থাকে, করে। আব্বা যতই কিছু করুক না কেন, আমার মনে হয় আমার আব্বা আমাদের থেকেও আমাদের ওই চাচাতো ভাই বোনগুলোকে বেশি ভালোবাসে। তার একটা কারণ আছে। কারণ হচ্ছে যখন আমরা ছোট ছিলাম আমার আব্বা কিন্তু আমাদের শৈশব দেখেনি। কারণ আমার আব্বা প্রবাসী ছিল, সবসময় বিদেশে বিদেশে থাকতো। আর যখন আসতো আমরা হয়তো বা অনেকটাই বড় হয়ে যেতাম, 5 বছর 6 বছর পরে পরে আসতো। তখন দেখা যায় আমরা যে বাবাকে বাবা বলে যে একটা তার কাছে যাওয়া, ওইগুলো করতে করতে আমাদের অনেকটাই সময় চলে যেত। যার কারণে দেখা যায় যে আব্বা আবার বিদেশে চলে যেত। আমাদের প্রতি অতটা মায়া আব্বা হয়তো বা জন্মায়নি। ওদের প্রতি যতটা মায়া আমার আব্বার এখন আছে। আমি তো গেলেই ওদেরকে বলি যে এখন আমি চলে এসেছি, এখন আর তোমাদের আমার আব্বা আমার কাছে আসা নিষেধ। তো এগুলো নিয়ে আমরা আসলে অনেক খুনসুটি করি। ওরা ছোট হলেও বুঝে যে আপু আমাদের সাথে কিছু একটা করে, হিংসামি করে। আমি ওদের সাথে দুষ্টামি করি, ওরাও আবার এগুলো নিয়ে করে। কিন্তু ওই যে মানহা মাসবি দুজন ওরা একটু বুঝে, একজন একটু বেশি চালু। তো ও আবার ওইগুলো নিয়ে করে যে আপু আমাদেরকে আদর করে না, জ্যাঠার কাছে যেতে দেয় না। আবার ওর বাবার কাছে ভয়েস পাঠায়, আব্বু আরজু আপু আমাদের একদম আদর করে না, আলো আপু অনেক আদর করে, জ্যাঠা আদর করে। আরজু আপু কয় আমার আব্বার কাছে আবি না, আমার আব্বার কাছে আবি না, এরকমভাবে বাবার কাছে ভয়েস পাঠায়। তো ওইগুলো আবার আমার ওই চাচি আমাদেরকে শোনায়। তো আর ওদের একটা ভাই আছে, ওই যে ওমর চাচাতো ভাই। তো আমি যতবারই যাই দেখা যায় যে আমি তো বেশি দিনের সময় নিয়ে যাই না। তো দেখা যায় যে ও আমার সাথে সবার একটা আন্ডারস্ট্যান্ডিং নেই। তারপর আমি যেহেতু সব বাচ্চাদেরকে অনেক আদর করি, তো সবাইকেই আমি আদর করি। সব বাচ্চাদের আমার আবার খুবই আদর করতে ভালো লাগে। আসলে অনেকে বলে না যে বাচ্চা কাচ্চা পালতে পালতে মানুষ অস্থির হয়ে যায়, কোনো বাচ্চাকে আর আদর করতে ইচ্ছে করে না। আমার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা। আমি আমার বাচ্চাকে যেমন ভালোবাসি, অন্য কারো বাচ্চা দেখলে আমি ঠিক ওরকমই আদর করি, খাওয়াই, তারপরে কোলে নিই, এরকম আর কি। তো ওমরের সাথে আমার খুব একটা দেখা হয়নি। এবারও যাওয়ার পরে ওমর ওর নানার বাড়িতে ছিল। তো আমি আসার ওই যে কালকে যে একটা ভিডিও শেয়ার করলাম পরশুদিন, যে ও চাচার জন্য একটা মেয়ে দেখতে গেছিলাম। তো ওখানে ওই দিনে আর কি ওমরের মা ওমরের নানা বাড়ি থেকে আসছে। তো আমি একদিন ছিলাম, ওই একদিন আমার সাথে অনেক সুন্দর মানে সময় কেটেছে ওর সাথে। আমার সকালবেলা আমরা যখন রুটি বানাই তখন আমার আব্বার কাছে চলে আসে। আসার পরে বসে বসে বলে যে রুটি খাবে। তারপর আব্বা তরকারির মধ্যে তরকারি দিয়ে রুটি দেয় আব্বার সাথে বসিয়ে। পরে ওই রুটিটা কী করে তরকারির ভিতরে দেয়। তারপরে বলে আর উঠাতে পারে না, বলে বলে আহ জ্যাঠা আহ। পরে আমার আব্বা আবার তরকারি যখন রুটি যখন উঠাই দেয় তখন আবার এটা মুখে দেয়, খাই। এরকম করে অনেকটা সময় কেটেছে। আবার সন্ধ্যা নাস্তা খাইয়েছি, নুডলস খাইয়ে দিয়েছে, আমার হাতে এসে নুডলস খাইছে। তো এরকম করে 2 দিন সময় আমি ওদের সাথে ছিলাম। ওমরের সাথে আমাদের ঘরে আসছে গেছে, এরকম দেখলাম, করে নিলাম। তো যে ঘটনাটা হলো সেটা হলো আমরা ফিরে আসার পর দিন সকাল 9টায় মায়ের ফোন। তো এটা স্বাভাবিক বিষয়, আমি ফিরে এসেছি এজন্য মার মন খারাপ, তাই ফোন দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু ফোনের ওপাশ থেকে মায়ের কান্না জড়িত কণ্ঠ শুনতে পেলাম। আমার মা সহজে কান্না করে না, আমার সেই মা অনেক কান্না করতেছে। কান্না করতে করতে আমাকে বলতেছে, আরজু ওমর আর নেই,
ওমর পানিতে পড়ে কিছুক্ষণ আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা শোনার পর বুকের ভিতরে কেমন একটা অনুভব হয়েছে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বলতে পারবে না। কারণ আগের দিনও আমি যে বাচ্চাটাকে দেখে এসেছিলাম, খুব সুন্দরভাবে আমার বাবার সাথে আমাদের সাথে খেলাধুলা, হাসি, খাওয়া এগুলো করছে, আর হঠাৎ করে শুনতে পেলাম ওই দুনিয়াতে নেই। মনে হলো যেন আকাশ মাথায় ভেঙে পড়লো। মৃত্যু একটা চরম সত্য, এটাই স্বাভাবিক, সবাইকে মেনে নিতে হবে। কিন্তু তারপরেও কেন জানি মন থেকে খুব কষ্ট হচ্ছিল। দুদিন অনবরত কান্না করেছি। আসলে অতটা খারাপ লাগতো না যদি না ওকে আমি চোখের সামনে এত সুন্দরভাবে দেখতাম। হয়তোবা বেশি কাছ থেকে দেখে একটু আদর করে বেশি খারাপ লাগতেছে। যাই হোক, ও তো আমার চাচাতো ভাই, তো কী করবো, কিছু করার নেই। আমার বাবার তো পুরো পাগলের মতো অবস্থা হয়ে গেছে। আমার আব্বা সারা দিন কান্না করে, সারা দিন খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে শুধু কান্না করে, শুধু কান্না করে। আমার আব্বাকে আমরা কখনোই এত দুঃখজনক অবস্থা আমরা কখনোই দেখিনি। আমার আব্বা এতটাই কষ্ট পেয়েছে ওমরের জন্য, উনি মনে হয় একদম দুনিয়াতে নেই, এরকম একটা অবস্থা। তারপর ওমরের আব্বাও বিদেশ থেকে চলে এসেছে পরের দিনই, ওই দিন ছিল ফ্রিজিং গাড়িতে করে রাখা হয়েছিল, পরের দিন ওমরের আব্বাও চলে এসেছে। তারপর আর কি, আসলে মৃত্যুটা সবাইকে মেনে নিতে হবে, ছোট বড়, যে আল্লাহ তাআলা যার যতদিন হায়াত রেখেছে ততদিনই, এর থেকে কেউ একদিনও বেশি বাঁচতে পারবে না, এটাই চরম সত্য। তো এই যে কাপড় চোপড়গুলো দেখালাম, এগুলো আমার ভাইয়ের বইয়ের। আসলে আরও কয়েকটা সেট নষ্ট হয়ে গিয়েছে, আর আমার বোনও কিছু ইউজ করে ফেলেছে। আমার মা এখনও চিন্তা করে বউটা কী অবস্থায় আছে, কী খাচ্ছে।